আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্রাবিড় গুণফলের গাণিতিক যে সমস্যাগুলি ওগুলোকে সলভ করবো, বুঝছো? তো আমরা কিন্তু আগে দ্রাবিড় বেশি থাকতে পারে আগে যে লেকচারগুলো হচ্ছিল ওইখানে আমরা আলোচনা করছিলাম। আজকে হচ্ছে এগুলো আমরা যে গাণিতিক যে সমস্যা এই গাণিতিক সমস্যাগুলো একটু সলভ করার চেষ্টা করবো, বুঝতে পারছো? তো আমার সাথে তোমরা একটু খাতাগুলো নিয়ে শুরু করো। আশা করি ক্লাসটা করার পর তোমার দ্রাবিড় রিলেটেড আর কোনো প্রশ্ন থাকার কথা না। ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো দেখো তো, প্রথম কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা 0.02 মোলার হলে কেএসপি কত? আচ্ছা, তো কেএসপি মানে কি বলতো? কেএসপি বলতে কি বোঝাচ্ছে? এখানে দ্রাব্যতার গুণফল বোঝাচ্ছে। তো তোমাকে আমি আগে লেকচারগুলোতে বলা হচ্ছিলাম যে ক্যালসিয়াম ক্লোরাইডের তুমি দ্রাব্যতার গুণফল বের করতে যাচ্ছ, তাই না? তাহলে কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল, তাই না? তো দ্রাব্যতার গুণফল মানে কি? ঘনমাত্রা গুলোর গুণফল। তাহলে ঘনমাত্রা কোনটা বলতো? এখানে ক্যালসিয়াম ক্লোরাইড যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙি, কি ভাঙতে পারি? ক্যালসিয়াম টু প্লাস প্লাস TCl মাইনাস। তাহলে কেএসপি ইকুয়েশন কি হবে? কেএসপি ইকুয়েশন হবে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা গুণফল ইনটু ক্লোরিন আয়নের ঘনমাত্রা গুণফল, তাই না? তাহলে দেখো কেএসপি নির্ণয় করতেছো, এখানে তো কি আছে? এটা সহগ আছে, সহগটা কি হয়ে যায়? সহগটা পাওয়ার হয়ে যায়, তাহলে উপরে পাওয়ার, বুঝতে পারছো? পাওয়ার হয়ে গেল। এখন দেখো এই যে ঘনমাত্রাটা কার ঘনমাত্রা দেওয়া আছে? দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? এই ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি হয়ে থাকে আমরা এটাকে S ধরি। দেখো এখান থেকে যদি এটা যদি S ধরি, S পরিমাণ বাড়ছে, তাহলে এখানে এটা ঘনমাত্রা কত? S, এটা ঘনমাত্রা কত? 2S, তাই না? তাহলে এই ক্যালসিয়ামের ঘনমাত্রা ছিল S, এটা ঘনমাত্রা কত? 2S, 2S এর উপর স্কয়ার আছে। দেখো ক্যালসিয়াম সরি ক্লোরাইডের ঘনমাত্রা, ক্লোরাইডের ঘনমাত্রা কত? 2S, তাহলে 2S লিখলাম স্কয়ার স্কয়ার, তাহলে আলটিমেটলি কত আসবে? কত? 4S। এখন তোমরা এটাও শর্টকাট দিয়ে বের করতে পারো। আমরা আগে লেকচারে বলছিলাম যে শর্টকাট দিয়ে বের করা যায়, আমার উপর আমি, তোমার উপর তুমি, এসের উপর আমি আসবো, তাই না? তাহলে এই যে এখানে শর্টকাটে যদি বের করতাম, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 1 এর উপর 1 ইনটু 2 এর উপর 2, আর এস এর উপর কত? 1 এবং 2, তাহলে 1 প্লাস 2 কত আসলে? কত? 4s কিউব, তাই না? তাহলে এলিমিনেট করতে পারবো, ঠিক আছে? তো আমরা নরমাল লিমিট করতেছি 4s কিউব। এখন এসটা কি ছিল বলতো? এসটা ছিল দ্রবণের ঘনমাত্রা, তাই না? তো দ্রবণের ঘনমাত্রা ক্যালসিয়াম ক্লোরাইডের সংযোজনের ঘনমাত্রা কত? 0.02, তাহলে কত? তাহলে 4 ইনটু এস এর মান 0.02 কিউব। এখান থেকে যে আনসারটা আসবে সেটা কি বলতো? আমাদের কেএসপি। বুঝতে পারছো? তো কি করলাম বলতো? এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা ঘনমাত্রা দেওয়া আছে এবং কেএসপি দিয়েছে। কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল। তো দ্রাব্যতা এই যে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটাকে যখন ভাঙলাম, ভাঙার পর দেখছি এখান থেকে যদি S পরিমাণ ভাঙে তাহলে এখানে কত উৎপন্ন হবে? S, আর এখানে যদি 2 আছে আর S পরিমাণ উৎপন্ন হবে এখান থেকে, তাহলে 2S। এবং কেএসপি ইকুয়েশনটা কি বলতো? কেএসপি ইকুয়েশনটা প্রথমে এই ঘনমাত্রাগুলো গুণফল, ক্যালসিয়াম ঘনমাত্রার গুণফল, ক্লোরিনের ঘনমাত্রা গুণফল একসাথে। আর এটার মান কত? এই যে ক্যালসিয়াম 2+এর মান কত? S, আর এখানে ক্লোরিনের ঘনমাত্রার মান কত? 2S, এই 2S উপরে স্কয়ার স্কয়ার, তাহলে 4S কিউব। এবং S মানে কি? দ্রবণের ঘনমাত্রা, তাই না? তো দ্রবণের ঘনমাত্রাটা কত? ক্যালসিয়ামের দ্রবণের ঘনমাত্রা কত? 0.02 মোলার, তাহলে এখানে মানটা বসানো হয়েছে। এটা আছে কেএসপি, ঠিক আছে? ক্যালসিয়াম যেটা কেএসপি, বুঝতে পারছো? তো আসলে তুমি এটাকে পারো, ঠিক আছে? তো আমরা পরের মেথডে যাচ্ছি। দেখো এখানে কি বললো? ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ক্লোরিনের ঘনমাত্রা 0.04 মোলার ও ক্যালসিয়াম 2+এর ঘনমাত্রা 0.02 মোলার, তাহলে কেএসপি কত হবে, তাই না? তো কেএসপি যদি কত হয় আমরা যদি বের করি, তাহলে আগের মধ্যে ইয়ে করো তো, ক্যালসিয়াম ক্লোরাইডটাকে ভাঙো। ক্যালসিয়াম ক্লোরাইডটাকে যদি ভাঙি তাহলে কি হবে? ক্যালসিয়াম 2+ প্লাস TCl মাইনাস, তাই না? এখন এখান থেকে যদি S পরিমাণ ভাঙি তাহলে এখানে S, এখানে 2 আর এখানে S হবে, তাহলে 2S, তাই না? এখন কেএসপি ইকুয়েশন বের করবা। এই কেএসপি ইকুয়েশন বের করতে হলে কি বলতো? আয়নগুলোর গুণফল, এই যে আয়নগুলোর গুণফল, আয়ন কোনটা? ক্যালসিয়াম 2+, আয়নগুলোর এই গুণফল দিলাম, সাথে এখানে কি বলতো? ক্লোরিনের গুণফল, তাই না? আর ক্লোরিন আয়নের গুণফল, ক্লোরিন আয়নের গুণফল এখানে কি আছে বলতো?
সমান সবাই তো দুটোরই স্কোয়ার থাকে স্কোয়ার। তাহলে এই যে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের মান দেওয়া আছে, কোনটা দেওয়া আছে বলতে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের মান দেওয়া আছে কত 0.02, তাহলে লিখো 0.02। আর ক্লোরিন আয়নের মান দেওয়া আছে, ক্লোরিন আয়নের মান কোনটা দেওয়া আছে দেখো, ক্লোরিন আয়নের মান দেওয়া আছে 0.04, তাহলে এখান থেকে 0.04 উপরে গিয়েছে স্কোয়ার। এখান থেকে তোমরা হিসাব করবা, হিসাব করে যে মানটা আসবে সেটা হচ্ছে কি আমাদের টিএসপি। বুঝতে পারছো? এখন তুমি তোমরা বলতে পারো যে ভাইয়া একটু আগে আপনি দেখালেন এখানে 1 বসাবেন, এখানে 2 বসাচ্ছেন, 2 বসানোর পরে তারপর একটা সমীকরণে আনসার আনার পরে এস এর মান বের করতে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা সেম ভাবে করা যাবে। ঠিক আছে, এই যে তোমরা যেরকম ভাবে এটা করতে করা যাবে, আর আগের যে ম্যাথটা করলাম ওইভাবে করা যাবে। ওইভাবে কিভাবে করা যাবে আমি দেখাই, শর্টকাটে দেখাই। দেখো এখানের মধ্যে আমরা শর্টকাট যদি করি, আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল ইকুয়েশন কোনটা আছে 4s3, তাই না? তাহলে 4s3। আচ্ছা আমি আগে বলছি s মানে কি ছিল, দ্রবণের ঘনমাত্রা, s কি ছিল, দ্রবণের ঘনমাত্রা ছিল, তাই না? S ছিল দ্রবণের ঘনমাত্রা। এখন বলো ভাইয়া দ্রবণকে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত, তোমাদের প্রশ্নে দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত দেওয়া নেই, তাই না? দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কিন্তু এখানে দেওয়া নাই, ক্লোরিন আয়নের ঘনমাত্রা দিয়েছে, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা দিয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা তো দেওয়া নাই। কিন্তু তুমি যদি 4s3 ইউজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই s এর মান দ্রবণের ঘনমাত্রা বসাতে হবে, কষ্ট দ্রবণের ঘনমাত্রা দেওয়া নেই। তো আমরা এটাকে বের করে নিতে হবে। কি বের করা যায় দেখো, এইভাবেই তোমরা ম্যাথ করবা, এটা সলভ। এখন আমরা এইভাবে করার জন্য লিখে দিচ্ছি কিভাবে করা যায়। দেখো এর ভিতরে আমরা আগের মতো যদি করি, দেখো তো এখানে s এখানে 2s, ঠিক আছে? তুমি কি চিন্তা করবে এখানে ক্যালসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত ছিল 0.02, তাই না? তো ক্যালসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা একটু বোঝার চেষ্টা করো। ক্যালসিয়াম 2 প্লাস আয়নের ঘনমাত্রা কত 0.02, তো লিখো 0.02 মোলার। ওকে, এখানে এই যে ক্লোরিন আয়নের ঘনমাত্রা মানে 2s, 2s এর পরিমাণ দেওয়া আছে কত 0.04। এখন বলো তো এই জায়গায় যদি s হয়, এই জায়গাতে আছে, তাহলে এটা যদি 0.2 মোলার হয়, এটা কত 0.02 মোলার, তাই না? এখন বলো যে এখানে যে 2s, এখানে 2s যদি হয়, এই যদি s, তাহলে 2s ইকুয়াল কত বলো তো, 2s ইকুয়াল 0.02, তাই s এর মান কত 0.04/2, মানে কত 0.02। তাহলে s এর মান 0.2 হয়, এই যে s এর মান 0.02, এমনি বলতে পারো এখানে দেখতে পাচ্ছি s এর মান 0.02, তাহলে এখানে তো s এটা 0.2, এখন বলতে এটা মাইনাস না, এটা মাইনাস বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে হচ্ছে এখান থেকে s পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, এই মাস এই যে চিহ্নটা বোঝাচ্ছে এখানে কি বলতো s পরিমাণ বেড়ে গেছে, এটা এটা মানে কোনো চিহ্ন হিসেবে ব্যবহার করতেছে। ঠিক আছে, তাহলে 0.02, তাহলে s এর মান 0.02। এই যে ক্যালসিয়াম ক্লোরাইড কি বলতো, ক্যালসিয়াম ক্লোরাইড এটা কি, এটা হচ্ছে একটা দ্রবণ। তাহলে আমরা তো জানি এই যে 4s3 যদি সমীকরণে ব্যবহার করতে চাই s এর মান কি হতে হবে, দ্রবণের ঘনমাত্রা হওয়া লাগবে। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কি 0.02 না, তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ, তাহলে দ্রবণের ঘনমাত্রা আমরা পাচ্ছি না, পাচ্ছি। তাহলে এখন থেকে বসা দাও 0.02 এটাই কি হলো 2। ঠিক আছে, এখন একটু আগে যে আনসারটা হয়তো এখনো সেম আনসার আসবে। বুঝতে পারছো? তো মাথায় রাখতে হবে আমরা যদি দুই ইকুয়েশনের মধ্যে মান বের করতে চাই তাহলে s টা অবশ্যই দ্রবণের ঘনমাত্রা ব্যবহার করতে হবে। আর যদি প্রথম যেভাবে করলাম ওইভাবে করতে চাও, মানে ডিরেক্টলি ক্লোরিন আয়নের ঘনমাত্রা বসাবা, ক্যালসিয়ামের ঘনমাত্রা বসাবা, তাহলে বসাতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, আশা করি কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হয়েছে। আমরা পরে মেটে যাচ্ছি। এখানে কি বলবো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা 0.06 মোলার, তাহলে কেএসপি কত হবে? ঠিক আছে, তো এই একটা আমরা যদি করতে চাই আগে আমি বলতো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলাম, ভাঙার পর দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম কি হবে 3 প্লাস প্লাস 3Cl মাইনাস। ওকে, এখন তুমি কি করতে যাচ্ছ বলতো ভাঙবো, তাহলে এখান থেকে s পরিমাণ ভাঙবো, তাহলে এখানে s, মানে এখানে 1 আছে তাহলে 1s, এদিকে 3 আছে তাহলে কি হবে 3s, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন
বলো। এই জায়গা থেকে আমরা কেস বের করবো, তাহলে কেস ইকুয়েশন কি লিখি হলো তো? কেস ইকুয়েশন কি হবে? আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, তাই না? এই যে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, এই যে গুণফল। তবে এখানে কি আছে বলতো? সামনে একটা সহগ আছে, সহগ কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে, পাওয়ার করে দিলাম। ওকে, এখন এই যে অ্যালুমিনিয়াম 3+ অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কি তোমার কাছে আছে? দেখো তো প্রশ্নে দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে তুমি এখানে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কি লিখতে পারবা? পারবা না। আচ্ছা, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা আছে না? এই দেওয়া আছে, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা তুমি লিখতে পারবা, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা লেখা যাবে। এখন অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা লেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে বলো? কি করতে হবে? তাহলে এই অনুযায়ী যদি ম্যাথটা করতে চাও, দেখো এই যে 3s এর মান কত? 3s এর মান কত? এই 3s আর এই যে ক্লোরিনের ঘনমাত্রা, এই যে ক্লোরিনের ঘনমাত্রা দেয়, তাহলে 3s এর মান কত? 3s, এই যে এখানে 3s, এই 3s এর মান কত? কত দেওয়া আছে? 0.06, 0.06। তাহলে s এর মান কত? ভাগ করে দিন যে 0.02। তাহলে s এর মান 0.02 হয়, এই যে এখানে তো s, তার মানে এটার মান কত? 0.02। তাহলে এখানে বসানো 0.02। আর এই যে ক্লোরিনের ঘনমাত্রা কত? রেখে দেওয়া আছে 0.06, কিন্তু উপরে কিউব আছে, তাহলে কিউব করো, এখান থেকে আনসার আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের কি বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল বা কেস। বুঝতে পারছো? এখন তোমরা যদি ওই নিয়ে করতে চাইতা যে না ভাইয়া আমি দেখি সমীকরণটা বের করবো, সমীকরণ বের করে তারপর আমি ম্যাথটা করবো, তাহলে দেখো তো এটার মধ্যে সমীকরণটা কি হবে? তুমি জানো আমরা সবকটা কিছু করতে চাই, সবকটা কিছু ছিল আমার উপর আমি, তোমার উপর তুমি, গ্যাসের উপর আমি হতে না? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এখানে 1 আছে মনে হয়, তাহলে 1 এর উপর 1, 3 এর উপর 3, গ্যাসের উপর 1 এবং 3, তাই না? তাহলে কত আসে কত? 27 4। তবে এই অ্যাসটা দিয়েছিল, অ্যাসটা দিয়েছিল বলতে দ্রবণের ঘনমাত্রা, তাই না? অ্যাস ছিল দ্রবণের ঘনমাত্রা। এখন দ্রবণের ঘনমাত্রা তোমার প্রশ্নে দেওয়া আছে কিনা ভাইয়া দেখো তো? দ্রবণের ঘনমাত্রা প্রশ্নে দেওয়া আছে? দ্রবণ তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কি প্রশ্নে দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণের ঘনমাত্রাকে বের করতে হবে, তাহলে কিভাবে বের করতে পারবা? বের করতে হবে যে এখানে তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যাতে বলা হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা তোমাকে দিছে কত? এই 3s এর মান দেওয়া আছে কত বলতো? 0.06। এখন লাগবে দেখো অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা তুমি কত করছো? s এর মান লাগবে, তো s এর মান দিতে হবে দেখো এই যে 0.02। তাহলে এখানে তুমি 27 ইনটু 0. s এর মান বের করছো 0.02 ইকুয়াল টু হলো তো 4। এই জায়গায় যে आंसर পাবা এই জায়গায় তুমি সেই आंसरই পাবা। বুঝতে পারছো? তো আমরা এই শর্টকাট আমরা করতে পারবো, এগুলো আমরা করতে পারবো। বুঝতে পারছো কিনা বলো তো? আশা করি তোমরা এগুলো পারবা। আমি এর পরবর্তী ম্যাথে যাচ্ছি, কেমন? ওকে, আমরা এমনিতে শুরু করতে চাই দেখো তো যে কপার সালফেটের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতার গুণফল 10⁻⁷। 1 গ্রাম কপার সালফেটকে দ্রবীভূত করতে ন্যূনতম কত আয়তনের পানি দরকার? আচ্ছা ঠিক আছে, তো তুমি এই ম্যাটারে দেখো প্রথমে তোমার চিন্তা কি আসবে দেখো তো? দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এত কপার সালফেটে, তাহলে এখান থেকে দ্রাব্যতার গুণফল যদি দেওয়া থাকে আমি দ্রাব্যতা এখানে বের করে নিতে পারবো না? পারবো। তাহলে আমরা একটা কাজ করি, প্রথম তো আমরা এইটুকু কপার সালফেটের দ্রাব্যতার গুণফল, কপার সালফেটের দ্রাব্যতার গুণফলটা কত আসে, মানে কেস ইকুয়েশনে কি আসে বলতো? শর্টকাটে করে ফেলো, শর্টকাটে করলে কি আসবে? এটা নিচে 1 আর এটা নিচে 1, এখন বলা যাবে এর নিচে 2 না, এটা নিচে 4 না, 4 না, দেখো এই কপার নিচে 1 আর এই যে সালফেট, এই সালফেট পুরোটুকু মানে একসাথে থাকে, বলে হলো একসাথে থাকে, তার মানে এই পুরোটুকু হচ্ছে একটা, আর এখানে কি আছে বলতো? 1। এই পুরোটুকু মিলে হচ্ছে একটা, এই পুরোটুকু হচ্ছে একটা, ঠিক আছে? তাহলে এদিকে 1 আর এদিকে 1, তাহলে 1 1, তাহলে কি বলতো? 1 এর উপর 1, এটা 1 এর উপর 1, 1 এর উপর 1, 1 এর উপর 1 এবং s এর উপর 1 এবং 1, তাই না? তাহলে এই কত আসলে বলতো? s স্কয়ার। তাহলে কি স্কয়ার s স্কয়ার, তাহলে দেখো কি স্কয়ার কি s স্কয়ার, কি স্কয়ার মান দেওয়া আছে কি স্কয়ার দ্রাবণের গুণফল না, দ্রাবণের গুণফলের মান দেওয়া আছে কত? 10⁻⁷। তাহলে বলো তো ভাইয়া s এর মান কত আসবে? √10⁻⁷। এখন তুমি যদি রুট করো, আচ্ছা রুট করলে কি আসবে? কারণ আমি রুট করে দেখি ক্যালকুলেটর দিয়ে আসে, রুট করে যদি দেখি সেটা আসবে আনসার হচ্ছে 3.16 × 10⁻⁴। 3.16 × 10⁻⁴। এটা কার মান বলো তো? s মানে কি? দ্রাব্যতা, দ্রাব্যতার মান পাই। আচ্ছা, দ্রাব্যতা মানে কি বলতো? ঘনমাত্রা না? হ্যাঁ ঘনমাত্রা। এখন আমরা জানি এই কেএসপি সমীকরণে যে আমরা s ব্যবহার করি, ওই s এর একক কি বলো? ওই s এর একক হচ্ছে মোল পার লিটার। আমি তোমাকে পরে আসছি, হ্যাঁ আমরা কিন্তু ওই যে বেসিক ক্লাসে পরে আসছি যে আমরা এখানে যে ব্যবহার করি s এর একক সবসময় মোল পার লিটার রাখতে হয়, তাহলে মোল পার লিটার, ঠিক আছে? এখন আমরা পরের থেকে দেখো 1 গ্রাম কপার সালফেটকে দ্রবীভূত করতে ন্যূনতম কত আয়তনের পানি দরকার? তাহলে তুমি দেখো তো এখানে গ্রামের কিছু দেওয়া আছে,
তাহলে এটা তো মূল একক, তাহলে আমরা এই এককটাকে আমরা মূল তালিকা থেকে গ্রাম তালিকা নিতে পারি না? নিতে পারি। তো আমরা গ্রাম তালিকা থেকে মূল তালিকা যেতে পারি, মূল তালিকা থেকে গ্রাম তালিকা যেতে পারি। তাহলে গ্রাম তালিকা যেতে গেলে কি করতে হবে? আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। তাহলে কপার সালফেট আণবিক ভর কত বলো তো? কপার সালফেট আণবিক ভর কত? কপার সালফেট, কপারের কিসে কত? 33.5, সালফারের কত? 32, অক্সিজেন আর হচ্ছে 16, তাহলে 4টা 16 হচ্ছে 70, কত আসে কত? 159.5 আসবে, ঠিক আছে? 159.5। তাহলে এই এটার সাথে যদি এটা মূল পান এটার সাথে যদি 159.5 তুমি গুণ করো, গুণ করলে কি আসবে বলতো? গুণ করলে হচ্ছে আমাদের এককটা গ্রাম পার লিটারে চলে আসবে। তাহলে গুণ করো তো 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 159.5 গুণ করো। গুণ করলে কি হবে আনসার? দেখো গুণ করে দেখো তো কত আসে। গুণ করার পরে আনসারটা এরকম আসবে 0.05। এখন কোন একক আসবে? গ্রাম পার লিটারে। কেন গ্রাম পার লিটারে থেকে? কারণ আমি বারবার গুণ করছি, আমি বারবার গুণ করলে গ্রাম পার লিটারে থেকে চলে আসে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি এস এর মান পেয়ে গেছি। এখন দেখো তো বলছে 1 গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে ন্যূনতম কত আয়তনে পাওয়া দরকার? তাহলে এই এককটা দিকে তাকে একটু বড় করে আন, এত দিকে তাকাও। দেখতে পাচ্ছ 1 লিটার আয়তনে 0.05 গ্রাম কি থাকে? এটা দ্রব থাকে, তাই না? তাহলে তুমি এটা থেকে বলতে পারো না 0.05 গ্রাম দ্রব থাকে যখন ন্যূনতম আয়তন 1 লিটার, তাই না? তাহলে 0.05 এর জন্য 1 লিটার লাগে, তাহলে 1 গ্রামের জন্য কত গ্রাম লাগে? 0.05 গ্রামের জন্য লাগে 1 লিটার, তাহলে 1 গ্রামের জন্য লাগবে কত লিটার? আমি তো বের করেছি যে কত ন্যূনতম কত আয়তনে পানি লাগবে, তাই না? তাহলে তুমি এই জায়গাটা কি বলবা বলো তো? এটা কি বলবা? এই যে বলবা দেখো তুমি লিটারের কথা বলছো মানে আয়তন দেবে, তাহলে আয়তনের জন্য থাকবে, তাহলে এইটুকু লিখো 0.05 গ্রাম দ্রবের জন্য, দ্রবের জন্য আয়তন কত লিটার? 1 লিটার। সুতরাং কয় গ্রাম এখানে দিয়েছে? 1 গ্রাম। 1 গ্রাম দ্রবের জন্য আয়তন কত হবে? 1 লিটার। 1 বাই কত? 0.05, বুঝছো? এই যে ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করে আসলে দেখবা 20 লিটার আসে। বুঝতে পারছো এটুকু? তাহলে এটা আমরা কিভাবে পাবো বলতো? যে বলা আছে কপার সালফেটের সম্পৃক্ত পরিমাণে দ্রাব্যতার গুণফল। আচ্ছা, দ্রাব্যতার গুণফল যদি দেওয়া আছে আমরা এখান থেকে দ্রাব্যতা বের করে নিতে পারি। এটা করতে যে দ্রাব্যতার গুণফল আমরা শর্টকাটে বের করছিলাম, এটা তো মুখোমুখি করা যায়, এটা আমরা মুখোমুখি করতে পারি, তাই না? এটা করাও লাগে না, ডিপি এসটি ইকুয়ালস এসএসএল লিখতে পারি। তাহলে এখান থেকে রোধ করে দিয়েছি, এসটা বাড়ার জন্য রোধ করলাম, রোধ করার পর আসছে এই যে মূল তালিকা থেকে আমরা জানি এস এ এখানে যে এককটা থাকে এস এর হিসাবে সেটা হলো মূল তালিকা। মূল তালিকা তো হবে না, তাই না? কেন বলতো? কারণ এখানে গ্রামে থেকে দেওয়া আছে, পরবর্তী টুকু করতে হলে আমাকে গ্রাম তালিকা থেকে নিতে হবে। এই কারণে আমরা মূল তালিকাটাকে আণবিক ভর দ্বারা গুণ করে গ্রাম তালিকায় নিয়ে আসছি। তো গ্রাম তালিকায় আনার পর একটা জিনিস খেয়াল করলাম যে এখানে 0.05 গ্রাম দ্রবের জন্য কত লিটার প্রয়োজন? এই যে লিটার, 1 লিটার প্রয়োজন, তাই না? তাহলে আমি তোমাদের কাছে কত নেওয়ার জন্য? 1 গ্রামের জন্য। তাহলে এখান থেকে এই লাইন থেকে যদি লিখছি 0.05 গ্রাম দ্রবের জন্য পানির আয়তন প্রয়োজন 1 লিটার, তাহলে 1 গ্রাম এই যে তোমার 1 গ্রাম পেয়েছে, এই 1 গ্রামের জন্য প্রয়োজন কত লিটার? 20 লিটার। বুঝতে পারছো এটুকু? আসলে তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসতে পারবে এটা। এই ম্যাথটা একটু পড়বা ভালো করে, এটুকু মুছে দিলাম, বুঝছো? দেখো এটা যে ল্যান্ড আয়োডাইডের কেএসপি 2 × 10⁻⁷ এর 50% নিয়োজিত ফলে দ্রাব্যতা কত? ঠিক আছে? এখন দেখো তো তুমি
প্রশ্নটা দেখা কি মনে হচ্ছে কেএসপি দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি বিপি দ্রাবকতা বের করতে পারো না? বলো, এখান থেকে বিপি দ্রাবকতা বের করতে পারবে না। দ্রাবকতাটা কি আছে বলতো? আমরা এই সরকার দিকে বের করি, এখানে 1 এখানে 2, তাহলে 2 এর উপরে 2 এবং 1 এর উপরে 1 এবং s এর উপরে 2 এবং 1, তাই না? এটা বের করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি একাডেমিক আমরা অ্যাডমিশনে বের করবো, তাহলে একাডেমিক আমরা বের করবো না, একাডেমিক আমরা বেসিক নিয়ে বের করবো। এই কেএসপি বের করতে যাচ্ছ। আচ্ছা, আগে আমরা সেটা দেখি, এটা তোমরা বুঝবো না। লেড আয়োডাইড, লেড আয়োডাইড আছে সমীকরণটা ভাঙো, যোগটা ভাঙো, যখন আমরা লিখবে যে লেড 2 প্লাস প্লাস 2 আয়োডিন মাইনাস। এখন বলো তো ভাইয়া কেএসপি কত? কেএসপি হচ্ছে লেড 2 প্লাস আয়নের ঘনমাত্রা ইনটু আয়োডিন আয়নের ঘনমাত্রা উপরে কি বলতো স্কয়ার, কেন স্কয়ার? এই যে সবটা উপরে চলে গেছে। এখন তুমি এইটুকুর জন্য s, এইটুকুর জন্য s, এটার জন্য কত 2s, তাই না? তাহলে এখানে কি বলতো s, এটার জন্য s, আর এটার জন্য 2s, উপরে স্কয়ার আছে স্কয়ার, তাহলে আলটিমেটলি কি আসলো 4s কিউব, তাই না? সব হয়ে গেল না বলতো 4s কিউব। আচ্ছা, তাহলে এইটুকু থেকে আমরা এটুকু লিখতে পারছি 4s কিউব। ঠিক আছে, এখন টেস্ট মান দেওয়া এখানে বসা দিব। আচ্ছা ঠিক আছে, বসা দিলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এখান থেকে s এর মানটা বের করা যাবে না বলতো? যাবে, তাই না? যাবে। এখন সমস্যা কোথায় দেখো, সমস্যা হচ্ছে বলে দিয়েছে এখানে 50% ডিজিট হয়েছে, তাহলে আমরা যে s যে ধরলাম, s কত বলতো? এখানে s মানে কি হয়ে গেল s, আর এখানে কত 50%, তার মানে s তো পুরোপুরি গ্রেভিটি হয়ে গেল, আর এখানে যদি 50% গ্রেভিটি হয়েছে তাহলে এটা হইলো প্রশ্নের মধ্যে তো বলে দিচ্ছে 50%, তাহলে আমি তো লিখছি এখানে s, তাহলে এখানে s লেখা যাবে না, কি লিখতে হবে বলতো? 50% যেহেতু ডিজিট হয়েছে তাহলে 50% লিখতে হবে। তাহলে 50% মানে কি বলতো? 50% মানে কি? 50% মানে হচ্ছে 50/100, কাটাকাটি যায় না? কাটাকাটি গেলে কি বলতো 1/2, 1/2 মানে কত? 0.5। তার মানে যতগুলো জায়গার মধ্যে s লিখছি ততগুলো জায়গার মধ্যে s লেখা যাবে না। কেন যাবে না? কারণ এখানে তো s পরিমাণ কি মানে না, s পরিমাণ মানছে হয়ে গেছে, 50% মানছে ডিজিট হয়েছে, তাই না? তাহলে এখানে s লেখা যাবে না, এখানে কি লিখতে হবে বলতো 0.5s। তাহলে এখানে কি s লেখা যাবে না? এখানে কি s লেখা যাবে না, তাহলে এখানে কি লিখতে হবে বলতো? এখানে লিখতে হবে 0.5s এবং 2, তাই না? স্কয়ার। এখন আনসার যা আসে এদিকে 0.5s, এদিকে s স্কয়ার, কেন বলতো? 0.5 থেকে গুণ করলে 1, তাহলে 1 এর উপরে স্কয়ার মানে s স্কয়ার, সেখান থেকে তুমি কি নিয়ে আসবে বলতো? সেখান থেকে তুমি নিয়ে আসবা 0.5s কিউব, আর এটা হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এখান থেকে জাস্ট s এর মানটা তোমরা বের করে নিয়ে আসবা। ঠিক আছে, তোমরা ইন্টারে পড়ো, এটুকু থেকে বোঝার কথা কি করতে বলতো? 0.5টাকে ভাগ করতে হবে, ভাগ করার পর এখানে গণমূল করতে হবে, গণমূল করলে আসলে মানটা পেয়ে যাবে। বুঝতে পারছো? তো আশা করি তোমরা এটার মধ্যে পারবা। এটাকে আমরা আরো একটা করবো, দেখি এই ম্যাথে যদি এখানে কোনো সমস্যা থাকে ওই ম্যাথে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ঠিক আছে, দেখো পরের ম্যাথে আমি কিভাবে করবো, পরের ম্যাথে কি করা যায়? পরের ম্যাথে হচ্ছে দ্রবণের 20% বিঘ্নিত হলে দ্রাবকের ব্যাপার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেসটি দেওয়া আছে, দ্রবণের 20% বিঘ্নিত হলে দ্রাব্যতা কত? ঠিক আছে, এখন এই দ্রাব্যতা কি তুমি বের করে বলো তো? আগের নিয়মে একটু চিন্তা করো তো, তোমার ভিডিওটা একটু পজ করো, ভিডিও পজ করে একটু নিজে নিজে করার ট্রাই করো। আগের ম্যাথটাই শুধুমাত্র মানগুলো চেঞ্জ করা আছে, তোমরা নিজে নিজে একটু ট্রাই করো, একটু পজ করো, পজ করার পরে দেখো মানে সলভ করো, সলভ করার পরে তুমি এটা এই ম্যাথের আনসারটা তুমি একটু কমেন্টে জানাবা, কেমন? পজ করো, পজ করে একটু দেখো, আমি তোমাকে মার্ক করতেছি। আচ্ছা ঠিক আছে, আশা করি তুমি এটুকু ম্যাথ করছো, ম্যাথ করার পর দেখো ভাইয়ের সাথে মিলে হয় কিনা। আশা করি তোমরা পারো। দেখো কেসপি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কেসপি দেওয়া আছে, এখানে দ্রাবকটার মধ্যে ডিগ্রি বের করা যায়, তাহলে তুমি কি বের করতে পারো তো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি মানে অ্যালুমিনিয়াম 3 প্লাস
প্লাস 3OH মাইনাস। এখন কেএসপিটা কি হবে বলো তো? কেএসপি নরমাল নিয়ে করতে পারবো, অ্যালুমিনিয়াম 3+ ঘনমাত্রা, OH এর ঘনমাত্রা কি তুমি করতে পারবো। তবে আমরা কাছে সহজে করা যায়, আমরা যাতে এক বের করবো এসপি আমরা করি। দেখো কিভাবে করতে পারি আশা করি বুঝি, তোমরা যাবে হবে তাই আগে যেভাবে বুঝছি অ্যালুমিনিয়াম 3+, তাই না? লিখো অ্যালুমিনিয়াম 3+, কিন্তু করা যায় এর আগে থেকে বসে বের করতেছি। ওয়ে চাই না ঘনমাত্রার যেহেতু উপরে সব আছে, সবটাকে কিউব দিতে হবে। এখন অ্যালুমিনিয়াম 3+, এগুলো ঘনমাত্রা লাগবে না বলো তো? ঘনমাত্রা তো লাগবে। তো ঘনমাত্রা যদি হয়, এখন কত পার্সেন্ট বাড়ছে? আগে তো এসপি1 মান ছিল, নরমাল এসপি1 মানবে, তবে এখানে কত বলতো 0.2, তাই না? মানে 20% মানে 0.2, তাহলে এখানে এস লিখবা না 0.2 লিখবা, 0.2 এস লিখবা, 0.2 এস। এখানে কি লিখবা বলো তো? এখানে কি লিখবা? এদিকে 3 আছে, এদিকে 3 আছে, তাহলে তাহলে আচ্ছা আমি এই লাইনটা একটু পরে তাহলে তোমরা বোঝাতে একটু কষ্ট হয়ে যাবে। দেখো এই আমরা একটা লাইন লিখি, এদিকে যদি আসতে না মানে এখানে কত এস হবে বলতো? এদিকে এস হবে, আর এখানে কত বলতো? 3 এস হবে। তো এখন তো আসতে না মানে নেই, আসতে মানে মানছে বলছে 0.2, 0.2% মারছে, তাই না? মানে 20% মারছে, তাহলে কি বলতো? এদিকে 0.2 এস মারছে, তাহলে এখানে কত হবে বলতো? 0.2 এস। এখানে কত হবে বলতো? এখানে কত হবে? কিন্তু আগে আছে সাথে 0.2, তাই না? এখন বলতো কেএসপি ইকুয়েশন কি হবে? অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, OH মাইনাস এর ঘনমাত্রা উপরে কিউব, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত? 0.2 ইন্টু এস, এটা 0.6 ইন্টু এস, মানে 0.2 ইন্টু 3 মানে 0.6, তাহলে 0.6 এস। এদিকে এসে বলো তো কিউব আছে, আর এখানে দ্রাবকতার গুণফলের মান দেওয়া আছে কত বলো তো? 10⁻⁷। এখান থেকে জাস্ট কি করবো তো? গুণ করার পরে জাস্ট এস এর মানটা বের করে নিয়ে আসবা, বুঝতে পারছো? তো এইটুকু ম্যাথ কিন্তু পারার কথা, একবারে সহজ একটা ম্যাথ ছিল। দেখো তো আমরা আগে যে ম্যাথটা করছি একবারে আগে ম্যাথ করি, শুধুমাত্র আগে তোমরা কি ব্যবহার করতে বলো তো? এক ব্যবহার করতে। তবে এখানে যেহেতু বলেছি 20%, 30%, 50% জীবিত হয়, তাহলে এখানে তুমি এক ব্যবহার করতে পারবো না, শুধুমাত্র এক জায়গার মধ্যে ওই যে পরিমাণ জীবিত হয় ওটা গুণ করে দিতে হবে, বুঝতে পারছো? এইটুকু ম্যাথগুলো কিন্তু আশা করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখন পরবর্তী ম্যাথে যাচ্ছি। দেখো প্রশ্ন কি বলা আছে? যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে PH4 দ্রবণের কেএসপি কত হবে? ঠিক আছে, তাহলে তুমি একটু চিন্তা করো, তোমাকে চাইছে কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফল মানে কি? আয়নগুলোর গুণফল, তাই না? সম্পর্কিত দ্রবণ হলে আমাদের দ্রাব্যতা আসে, এই আয়নগুলোর গুণফলটা লাগবে। তাহলে আয়ন বলতে এখানে কি আছে? ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন, এই দুটো আয়নের ঘনমাত্রা লাগবে। কারণ ঘনমাত্রা কি দেওয়া আছে? দেওয়া নাই, তাহলে কি বলতে হবে? দেখো তো পিএইচ দেওয়া আছে, পিএইচ থেকে আমরা ঘনমাত্রা বের করতে পারবো না? পিএইচ থেকে তারা বের তো পিএইচ থেকে ঘনমাত্রা বের করবো, ঘনমাত্রা বের করে তারপর কেএসপি সমীকরণে বসা দিবো, তাহলে তোমার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটা করতে দেখো প্রথমে দেখো পিএইচ, তো দেখো তো পিএইচ যদি হয় পিএইচ দেওয়া আছে কত? 4। এখন বলো তো ভাইয়া এই যে এটা হাইড্রোক্সাইড, তাই না? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি এটা ক্ষার, তাই না? তাহলে এই যে ক্ষার হয় তাহলে পিএইচ দিতে কাজ হবে না, পিএইচ বের করা লাগবে। তাহলে আমরা পিএইচ বের করবো, পিএইচ 14 থেকে বিয়োগ করা লাগবে, তাই না? তাহলে 14 থেকে বিয়োগ করো, 14 থেকে বিয়োগ করলে কত হবে কত? যদি বিয়োগ করা তাহলে আসবে 10, তাহলে পিএইচ 10। পিএইচ যদি 10 হয়, এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হবে? এই যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে কত? কি হবে? 10 এর উপরে এটা হয়ে যাবে, বুঝতে পারছো? যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 10⁻⁸ এটা 10 হবে। ওকে, এটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে, এখন যদি এখানে যদি 4 হইতো তাহলে 10⁻⁴, এখানে যদি 3 হইতো 10⁻⁻3, এখানে যদি 11 হইতো 10⁻11, তাহলে এটা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ওকে, আচ্ছা এখন যদি কেএসপি কে বের করতে মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি বের করতে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি বের করলে শর্টকাটে যদি করো তাহলে কি হবে? এখানে 1 মানে কি 1, তাহলে 1 এর উপর 1
তারপর কি বলতো যে 2 এর উপরে 2 এবং s এর উপরে 1 এবং 2, তাহলে কি আসে বলতো 4s³ আসে। আর এই যে s কি ছিল দ্রবণের ঘনমাত্রা, তাই না? তাহলে দ্রবণের ঘনমাত্রা তুমি কি বের করছো কোথাও? এই যে OH বের করছো, OH কি দ্রবণের ঘনমাত্রা? না তো, OH তো দ্রবণের ঘনমাত্রা না, OH তো শুধুমাত্র হাইড্রোজেনের ঘনমাত্রা। তাহলে দ্রবণের ঘনমাত্রা বের করতে পারলে তুমি কি বের করতে পারবে? এখানে 4s³ s এর জায়গায় আমরা বসাতে পারতাম, তাই না? তাহলে একটা কাজ করে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটাও বের করে নিই। ঠিক আছে, কি বের করা যায় দেখো। এখানে OH এর ঘনমাত্রা কত? 10 to the minus 10। দেখো তো এখানে কয়টা OH? কয়টা OH এখানে? এখানে হচ্ছে দুইটা OH, এই যে দুইটা OH। তাহলে এই জায়গার মধ্যে দুইটা OH এর ঘনমাত্রা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এত পরিমাণ বের করতে হবে। তাহলে তোমরা পড়ছিলে এরকম ভাবে যে এখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম 2 প্লাস 2H মাইনাস, তোমরা বলছিলে যে এখান থেকে গ্যাস পরিমাণ বাড়বে, এখানে s, এখানে কত হবে 2s। তাহলে এই 2s এর ঘনমাত্রা কত? 10 to the minus 10, তাই না? এই যে OH এর ঘনমাত্রা, এই পুরোটুকু OH এর ঘনমাত্রা, তাই না? তাহলে OH এর এই যে পুরোটুকু OH এর ঘনমাত্রা 2s, তাহলে এখানে এই OH এর ঘনমাত্রা 10 to the minus 10। তাহলে তুমি বলতে পারো না 2h equal 10 to the minus 10। তোমার দরকার কার মান? এই যে s বসাতে হবে, s মানে কি? এই যে s টা না নাকি s একই কথা। তবে কথা হচ্ছে আমাদের কি লাগবে বলতো? এইটার ঘনমাত্রা লাগবে। এখন এইটা আমাদের 3s হইতেই পারে, মাধ্যমিক হইতেই পারে, বাট আমাদের দরকার নেই। আমার দরকার এই যে দ্রবণের ঘনমাত্রা। এখানে এই s কি দ্রবণের ঘনমাত্রা? তাহলে দ্রবণ কোনটা? এটা। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা লাগবে, s লাগবে। তাহলে এখান থেকে 2s এর মান কত? 10 to the minus 10। তাহলে 2s equal 10 to the power minus 10। তাহলে s এর মান কত? 10 to the power minus 10 বাই কত? 2। তাহলে এখানে বসা দাও 4 into 10 to the power minus 10 by 2। উপরে গিয়ে দেখি আনসার যেটা আসে ওইটাই হবে কি বলতো আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের টিএসপি মান। বুঝতে পারছো? এখান থেকে 10 নিয়ে আসবা। তো এই জায়গার মধ্যে ঝামেলা হয়ে আসবে, বুঝতে পারছো? এই জায়গার মধ্যে তোমরা ঝামেলা করো যে এখানে এই যে 1 বলতে কি, এগুলো আমি বেসিক অনেক আগেই ক্লিয়ার করছি। ঠিক আছে, অনেক আগের ভিডিওগুলোতে আমি ক্লিয়ার করছি। এছাড়াও আজকে আমি অনেকবার দেখা দিচ্ছি যে 1 বলতে কি বোঝায়। ঠিক আছে, 1 বলতে যে একটা ঘনমাত্রা, এই যে অনেকে এটা করে যে হাইড্রোজেনের ঘনমাত্রাটাই বসায়। আসলে হাইড্রোজেনের ঘনমাত্রা বসালে তো হবে না, s এর পরিমাণ লাগবে, তাই না? s বলতে কি দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা কি s শুধু। এই যে হাইড্রোজেনের ঘনমাত্রা যেটা পাইছে এটা কিসের মান গেছে? 2s এর মান গেছে। এটা ভাগ করে দিয়ে তারপর এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এইটুকু ভিডিও যতটুকু তোমরা করছো এখানে দ্রাব্যতার যে বেসিক পার্থক্য মোটামুটি, মানে দ্রাব্যতার যে বেসিক একবারে পার্থক্য। এরপরে আমরা চেষ্টা করবো যে আসলে যে অ্যাডভান্স যে ম্যাথগুলো, যে 3 নাম্বার 4 নাম্বারের জন্য যে একাডেমিতে এবং অ্যাডমিশনে 3 নাম্বার 4 নাম্বারের জন্য যে ম্যাথগুলো আসে, আমরা ওই টাইপের ম্যাথগুলো দেখার চেষ্টা করবো। বুঝতে পারছো? এরপর অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর গায়ের জন্য দোয়া করো। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।